অ্যাটেন্ডেন্সে মার্কস পাবা না, আগে বলে রাখি। ক্লাসে যারা থাকবে শুধুমাত্র তারাই অ্যাটেন্ডেন্সে মার্কস পাবে। সো রেকর্ডিং অলরেডি অন হয়ে গেছে, তোমরা এখন চ্যাট বক্স নিজেদের আইডি লিখতে পারো। ওকে, আমাদের যা ছিল যে এই সার্কিটটাকে সিম্পলিফাই করে রিডিউস করে একটা সিঙ্গেল কারেন্ট সোর্স আর রেজিস্টরের নেটওয়ার্কে নিয়ে আসতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে কোনো মেথডের কথা বলা ছিল না, কিন্তু আমরা জানি যে সার্কিটকে রিডিউস করে যদি একটা সিঙ্গেল সোর্সে আনতে হয়, তার মানে অবভিয়াসলি সেখানে আমাদেরকে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করতে হবে। তো সোর্স ট্রান্সফরমেশন যদি আমরা ইউজ করতে চাই, তাহলে সোর্স ট্রান্সফরমেশনের জন্য আমার দরকার ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্টর সিরিজে আর কারেন্ট সোর্সের সাথে রেজিস্টর প্যারালাল। তো এখানে দুটোই আছে, এখানে ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্টর আছে সিরিজে, এখানে কারেন্ট সোর্সের সাথে রেজিস্টর আছে প্যারালালি। তো তুমি যদি নিচেরটাতে উপরেরটা দিয়ে যদি শুরু করি, তাহলে উপরেরটাতে এখানে যা ছিল প্লাস মাইনাস 18 ভোল্ট, এটাকে ধরা যাক আপাতত, এটাও চেঞ্জ করা যেত, আপাতত ধরা যাক চেঞ্জ করতেছি না। এই পার্টটুকুতে যা আছে ধরো সেটাকে আমি কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে চাচ্ছি। তো ভোল্টেজ সোর্সে যদি কনভার্ট করতে চাই, কারেন্ট সোর্সের অ্যারো ছিল লেফট সাইডে, সো ভোল্টেজের প্লাস থাকবে লেফট সাইডে। এরপর রেজিস্টরটা চলে আসবে এখানে, রেজিস্টর ভ্যালু ছিল 4, এটার ভ্যালু হবে 4 ওহম। ভোল্টেজ সোর্সের ভ্যালু হবে 3 × 4, 12 ভোল্ট। আর 6 ওহমের রেজিস্টর তো একটা আগে থেকে ছিলই। আর নিচের যে ব্রাঞ্চটুকু আছে ধরো এটাকেও আমি কারেন্ট সোর্সে কনভার্ট করে ফেলি। কারেন্ট সোর্সে যদি কনভার্ট করতে পারি, তাহলে এখানে ছিল 10 ভোল্ট, এখানে ছিল 5 ওহম। আমি যদি এটা যদি কনভার্ট করি, তাহলে কারেন্ট সোর্সটার অ্যারোটা লেফট সাইডে আসবে, কারণ যেহেতু ভোল্টেজের প্লাস আছে লেফট সাইডে। আর যে রেজিস্টরটা আছে, রেজিস্টরটা ওই দুই পয়েন্টের মধ্যে চলে আসবে। রেজিস্টরের ভ্যালু হবে 5 ওহম, আর কারেন্টের ভ্যালু হবে 2 অ্যাম্পিয়ার। আর উপর থেকে যে কারেন্ট সোর্সটাকে, সেটা তো আমি এখন পর্যন্ত চেঞ্জ করিনি, তো ধরা যাক এটার ভ্যালু হচ্ছে 19, ধরা যাক এটা ভ্যালু 19, যেহেতু 19 অ্যাম্পিয়ার। ওকে, এরপর এখান থেকে যদি সার্কিটটাকে যদি ফার্দার সিম্পলিফাই করি, এখানে ভোল্টেজ সোর্সের ডিরেকশন একই দিকে, সো তারা সামেশনে হয়ে যাবে, তাদের ভ্যালু হয়ে যাবে ইকুইভ্যালেন্ট হবে প্লাস মাইনাস 30 ভোল্ট। রেজিস্টার 4 আর 6 অ্যাড করলে হয়ে যাবে হচ্ছে এখানে 10 ওহম। আর বাকি যা আছে ধরা যাক সেগুলোকে আমি আনচেঞ্জ রাখতেছি, এখন পর্যন্ত চেঞ্জ করতে চাচ্ছি না। উপরে 19 অ্যাম্পিয়ার 5 ওহম যা আছে তাই। এটাকে যদি আমি চেঞ্জ করি, যেহেতু আমাকে কারেন্ট সোর্সে নিয়ে যেতে হবে, আমি যদি কারেন্ট সোর্স করি, তাহলে এখান থেকে কারেন্ট সোর্স করলে আমি যা পাবো, কারেন্ট সোর্স এরকম চলে আসবে একটা, ভ্যালু হবে 30/10 = 3 অ্যাম্পিয়ার। রেজিস্টরের ভ্যালু হয়ে যাবে ওই যা ছিল সেটাই, 10 ওহম 10 ওহম থাকবে। এরপর উপরে নিচে যেগুলো আনচেঞ্জ ছিল সেগুলোকে এখানে অ্যাড করি, ধরা যাক এখানে এটা 5 ওহম ছিল, এখানে 5 ওহম আসবে। উপর থেকে নিচের দিকে একটা কারেন্ট ছিল 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স এখান থেকে। আর উপরে এটা ওভার জাম্পে 19 অ্যাম্পিয়ার ছিল, ধরা যাক এটা 19 অ্যাম্পিয়ারটুকুই থাকবে। তো মোটামুটি শেষের দিকেই ম্যাথটুকু, এখন কাজ হচ্ছে এটাকে সিম্পলিফাই করা। যেমন দুটো রেজিস্টার আছে প্যারালালি, 10 আর 5, 10 আর 5 কে প্যারালাল করলে হয়ে যায় হচ্ছে 3.33 ওহম। এরপর কারেন্ট সোর্স আমরা জানি যে প্যারালালি কারেন্ট সোর্স থাকলে তাদের ভ্যালু অ্যাড হয়ে যায়। তো কারেন্ট সোর্স একটা আছে 19 অ্যাম্পিয়ার, এই দিকে দেখাচ্ছে 3 অ্যাম্পিয়ার অপোজিট ডিরেকশনে, 2 অ্যাম্পিয়ার অপোজিট ডিরেকশনে। তো আমি যদি বলি যে লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে 19 অ্যাম্পিয়ার, আর রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে ওখানে 3 আর এখানে 2, সো দুটো সামেশন হচ্ছে 5 অ্যাম্পিয়ার। সো তাদের রেজাল্টেন্ট যদি নেই, সরি একটু প্রবলেম হচ্ছিল। সো এখন আমার যেহেতু কারেন্ট সোর্স গুলো প্যারালালি আছে, আমি জানি যে কারেন্ট সোর্স প্যারালালি থাকলে তাদের ভ্যালু অ্যাড করতে হবে। এখন সেই অ্যাড করার সময় হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে অ্যালজেব্রিক অ্যাড করতে হবে, সো তাদের সামনে প্লাস মাইনাস থাকলে সেটা মাথায় রাখতে হবে। কারেন্ট সোর্স আছে তিনটা, যার মধ্যে 19 অ্যাম্পিয়ারটা আছে লেফট থেকে রাইটে, আর রাইট থেকে লেফটের দিকে দুটো আছে 3 আর 2, তো তাদের সামশন আছে 5 অ্যাম্পিয়ার। সো দেখা যাচ্ছে লেফট টু রাইট 19 এন্ড রাইট টু লেফট 5 অ্যাম্পিয়ার। সো রেজাল্টেন্ট হয়ে যাবে লেফট থেকে রাইটই বড়টার দিকেই থাকবে, যার ভ্যালু হবে তোমার হচ্ছে 14 অ্যাম্পিয়ার। সো এটাকে তুমি যদি এখানে ইন্ডিকেট করাইতে যদি চাও, এখানে চলে আসবে 14 অ্যাম্পিয়ার। এই হয়ে যাবে আমার কোশ্চেন ছিল একটা কারেন্ট সোর্স, একটা রেজিস্টার, এই কারেন্ট সোর্স আর রেজিস্টার এটা আমি চলে আসছে, সেটাই হচ্ছে আমার সিম্পলিফাইড সার্কিট। ফার্স্ট কোশ্চেন আনসার। আর সেকেন্ড কোশ্চেন তো সহজ ছিল। সেকেন্ড কোশ্চেন, ইন টু টার্মিনাল নেটওয়ার্ক ক্যান বি রিপ্লেসড বাই আ ভোল্টেজ সোর্স কানেক্টেড উইথ আ রেজিস্টর ইন সিরিজ ইন কেস অফ থেভেনিনস থিওরাম। যে কোনো থেভেনিনস থিওরাম নর্টনস থিওরাম দুটোরই একটা কমন কাজ হচ্ছে যে একটা সার্কিটকে সিম্পলিফাই করা।
থেভেনিনস থিওরামের কাজও হচ্ছে একটা সার্কিটকে ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা রিপ্রেজেন্ট করা, নর্টনস থিওরাম হচ্ছে একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট। বা ডিফারেন্স হচ্ছে থেভেনিনস থিওরাম বলে যে একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে ভোল্টেজ সোর্স কানেক্টেড উইথ এ রেজিস্টর ইন সিরিজ, আর নর্টন বলে হচ্ছে কারেন্ট সোর্স কানেক্টেড উইথ এ রেজিস্টর ইন প্যারালাল, এই দুটোই আর কি। সেই ছিল সলিউশন। আমরা আজকে আমাদের সিলেবাস শুরু করে দিই। আমরা যেহেতু এসি সার্কিট কনসেপ্টটুকু শুরু করছি লাস্ট ক্লাসে, আমরা এবার আমাদের সিলেবাসের দিকে ধীরে ধীরে চলে যাই। আমাদের মেইন ফ্যাক্ট হচ্ছে যে আমাদের এসি সার্কিটে ডিসি সার্কিটের সিলেবাসটুকু শেষ, আমরা এসি সার্কিটের সিলেবাসটুকু শুরু করছি। তো লাস্ট দিনে আমরা যা কনসেপ্ট পড়ছিলাম সেটা ছিল মেইনলি হচ্ছে ইম্পিডেন্সের কনসেপ্ট। তা আমরা আজকে সেই ইম্পিডেন্সের কনসেপ্টটুকু একটু রিভিউ দিয়ে তারপরেই আমরা নতুন টপিকের দিকে চলে যাব। তো কেউ যদি লাস্ট ক্লাসের পিডিএফ ফাইলটুকু যদি চেক করে থাকো, যে লাস্ট ক্লাসের লাস্ট লেকচারে যে পিডিএফ টুকু আপলোড করা ছিল, সেখানে লাস্টের দিকে কিছু এক্সট্রা পেজ আমি অ্যাড করে দিছি। তো আমরা লাস্ট ক্লাসেরটা একটু রিভিউ দিয়ে তারপর আজকে কমপ্লিট শুরু করি। তো লাস্ট ক্লাসে আমরা যেটা পড়ছিলাম মেইনলি হচ্ছে দুটো সিগন্যালের মধ্যে কোনটা লিডিং কোনটা ল্যাগিং সেটা ডিফাইন করতে হবে। সো কোনটা লিড করবে কোনটা ল্যাগ করবে তার জন্য ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে যে সেই যেই দুটো সিগন্যাল দেয়া থাকবে তাদের ইনিশিয়াল ফেজ গুলোকে আইডেন্টিফাই করা। ইনিশিয়াল ফেজে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে যে আগায় থাকবে সেটাই হবে লিডিং, আর যে পিছায় থাকবে সে হবে ল্যাগিং ফ্যাক্টরটা। এটাই আমরা করছিলাম। তো ওটুকু আজকে আমাদের খুব বেশি দরকার নেই। আমাদের মেইন কনসার্ন আজকেটুকু আমরা যার জন্য আজকে আমরা যা পড়বো তার জন্য আমাদের দরকার হচ্ছে ইম্পিডেন্সের কনসেপ্ট। তো ইম্পিডেন্সের কনসেপ্টটা এখান থেকে আসে যে আমরা ডিসি সার্কিটে সোফার যা যা পড়ে আসছি, ডিসি সার্কিটে আমরা লোড সার্কিটে দুই টাইপের কম্পোনেন্ট থাকে। এক টাইপের কম্পোনেন্ট হচ্ছে সোর্স, যাদের কাজ হচ্ছে পাওয়ার প্রোভাইড করা। আরেক টাইপের কম্পোনেন্ট হচ্ছে লোড, যাদের হচ্ছে পাওয়ার কনজিউম করা, অ্যাবজর্ব করা। ডিসি সার্কিটে আমরা পাওয়ার কনজিউমিং ডিভাইস বলতে পাওয়ার কনজিউমিং এলিমেন্ট বলতে শুধুমাত্র রেজিস্টরকেই দেখে আসছে। বাট এসি সার্কিটে আসলে পাওয়ার কনজিউমিং কম্পোনেন্ট বা এলিমেন্ট টোটাল তিন টাইপের হতে পারে। একটা হতে পারে রেজিস্টর, একটা হচ্ছে ক্যাপাসিটর, আর একটা হচ্ছে ইন্ডাক্টর। আচ্ছা ভাই, তো একটু কোশ্চেন করি, আমি যখন এই মাউসের কার্সারটা কি স্ক্রিন শেয়ার করলে দেখা যায়? স্যার বুঝিনি, কি জিজ্ঞেস করলেন স্যার? মাউসের কার্সার কি স্ক্রিন শেয়ার করলে দেখা যায়? যখন আমি ওই হোয়াইট বোর্ডে যখন লিখি মাইক্রোসফটে, তখন কি কার্সার কি দেখা যায়? হ্যাঁ স্যার, দেখা যায়। আচ্ছা, না আমাকে লাস্ট ক্লাসে একজন বলছিল যে অন্য একটা কোর্সে স্যার দেখা যায় না, আমি কনফিউজড হয়ে গেছি আসলে। তো ফ্যাক্ট হচ্ছে যে এমন না যে আমরা দেখো রেজিস্টর ডিসি সার্কিটে পড়ে আসছি, এসি সার্কিটেও রেজিস্টর আছে। তো এসি সার্কিটে নতুন দুটো কম্পোনেন্ট মোটামুটি ইফেক্টিভ থাকে, যেটা হচ্ছে একটা হচ্ছে ক্যাপাসিটর, একটা হচ্ছে ইন্ডাক্টর। এখন এই ক্যাপাসিটর ইন্ডাক্টর ডিসি সার্কিটেও থাকতে পারে। আমরা এই যে মিডের আগে পর্যন্ত যা পড়ছি ডিসি সার্কিট, ডিরেক্ট কারেন্ট সার্কিটে, সেখানেও থাকতে পারে। বাট ডিসি সার্কিটে যখন এই ক্যাপাসিটর বা ইন্ডাক্টর থাকে তাদের খুব একটা ইম্প্যাক্ট থাকে না, কারণ ক্যাপাসিটর ডিসি সার্কিটে ডিসি ভোল্টেজের জন্য ক্যাপাসিটর ওপেন সার্কিট হয়ে যায়, আর ইন্ডাক্টর ডিসি ভোল্টেজের জন্য শর্ট সার্কিট হয়ে যায়। সো তারা ডিসি সার্কিটে এক্সিস্ট করলেও তারা আসলে খুব বেশি কনসিডারেশনের মধ্যে আসে না। সো কেন সেটাও আমরা পরেই দেখবো। বাট ফ্যাক্ট হচ্ছে এসি সার্কিটে লোড থাকে তিন টাইপের। একটা হচ্ছে রেজিস্টিভ লোড, একটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড, আর একটা হচ্ছে ইন্ডাকটিভ লোড। তো ক্যাপাসিটরের কমন ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা জানি যে ক্যাপাসিটর লাস্ট যে ক্যাপাসিটর হচ্ছে যার অ্যাক্রসে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি, যেমন একটা রেজিস্টরের অ্যাক্রসে যদি 10 ভোল্ট অ্যাপ্লাই করি, 10 ভোল্টটা ইনস্ট্যান্টলি তোমার হচ্ছে রেজিস্টরের অ্যাক্রসে চলে যাবে। কিন্তু ক্যাপাসিটর অ্যাক্রসে যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাচিভ করে না, জিরো থেকে ধীরে ধীরে স্লোলি ইনক্রিজ করে। আবার যখন ভোল্টেজ টুকুকে সরানো হয়, ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ ধীরে ধীরে এক্সপোনেনশিয়াল রিলেশনশিপে রিডিউস হয়ে যায়। তো এই ক্যাপাসিটরের জন্য আমরা জানি ক্যাপাসিটর ইকুয়েশন আই, কারেন্ট ইকুয়েশন আই ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি। এখান থেকে লাস্ট ক্লাসে আমি ওই যেটা বলছিলাম যে লাস্ট ক্লাসে বলা ছিল যে তিন টাইপের লোড আছে। তিন টাইপের লোডের মধ্যে রেজিস্টরের জন্য কারেন্ট ভোল্টেজ সেম ফেজে থাকে, ক্যাপাসিটরের জন্য কারেন্ট লিডিং এ থাকে, ইন্ডাক্টরের জন্য ভোল্টেজ লিডিং এ থাকে। তো তারই একটা মেইনলি প্রুফ আর কি লাস্ট ক্লাসের লাস্টের তিনটা পেজে আমি অ্যাড করে দিছি। কেউ যদি পিডিএফ গুলো দেখে নাও তাহলে এখান থেকে দেখতে পারবা যে এখান থেকে আমরা ইম্পিডেন্সের কনসেপ্টটা হচ্ছে আমরা ডিসি সার্কিটের কারেন্ট আর ভোল্টেজের রিলেশনশিপকে ডিফাইন করতাম ভি ইকুয়াল টু আই আর ফর্মুলা দিয়ে।
ডিসি সার্কিটে আমরা কারেন্ট আর ভোল্টেজের রিলেশনশিপকে ডিফাইন করতাম ভি ইকুয়াল টু আই ইন্টু আর ফর্মুলা দিয়ে, কারণ ওখানে শুধুমাত্র রেজিস্টিভ এলিমেন্টই ছিল। বাট এসি সার্কিটে তো ক্যাপাসিটিভও থাকতে পারে, ইন্ডাকটিভও থাকতে পারে। এজন্য এসি সার্কিটের ক্ষেত্রে এই ওহমস ল কে আমরা এক্সপ্রেস করি ভি ইকুয়াল টু আই ইন্টু জেড এই ফর্মুলা দিয়ে, যেখানে জেডটা হচ্ছে ইম্পিডেন্স। সো এই জেটের ভ্যালুই রেজিস্টরের জন্য কিরকম হবে, ক্যাপাসিটরের জন্য কিরকম হবে, ইন্ডাক্টরের জন্য কিরকম হবে, তার একটা প্রুফ আর কি এখানে দেয়া আছে। লাস্ট লেকচারটা যদি কেউ দেখো তাহলে সেটা দেখলেই বুঝতে পারবা। তো আমি ওই জিনিসটা একটু হালকা শর্ট সামারাইজ করে আজকের আমরা একটু কন্টেন্ট শুরু করতে চাই, যে এই সার্কিটে যদি এই ক্যাপাসিটর ইন্ডাক্টর থাকে সেগুলোকে কিভাবে অ্যানালাইজ করতে হবে সেটা আমরা একটু দেখি এখন। তো আমরা এসি সার্কিট যেহেতু পড়তেছি, এসি সার্কিটে আমাদের যে লোড, আমরা যে লোড পড়তেছি এসি সার্কিটে লোড বলতে আমার মেইনলি দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে রেজিস্টিভ লোড, আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ লোড। এই রিঅ্যাক্টিভ লোডটা আবার দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে ক্যাপাসিটিভ, একটা হচ্ছে ক্যাপাসিটিভ, একটা হচ্ছে ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ লোড আর কি। আর যেহেতু ডিসি সার্কিটে শুধু ছিল লোড বলতে শুধুমাত্র রেজিস্টরকে বুঝতাম, তো সেটাকে আমরা তখন ফর্মুলা ছিল আমাদের ভি ইকুয়াল টু আই ইন্টু আর। যেহেতু ডিসি সার্কিটে আমাদের লোড ছিল এক টাইপের, তো সেখানে কারেন্ট আর ভোল্টেজের রিলেশনশিপ হচ্ছে ভি ইকুয়াল টু আই ইন্টু আর। বাট এসি সার্কিটে আমাদের লোড থাকে টোটাল তিন টাইপের থাকতে পারে। এটা হতে পারে আর হতে পারে, এটা লোড এলও হতে পারে, এল মানে ইন্ডাক্টর, ক্যাপাসিটর হতে পারে। সো এসি সার্কিটের জন্য আমরা ওহমস ল কে সহজে লিখি ভি ইকুয়াল টু আই ইন্টু জেড। সো ওখানে শুধুমাত্র রেজিস্টর ছিল, ওই জন্য ভি ইকুয়াল টু আই ইন্টু আর। আর মানে যাই থাক, লোড আর কারেন্টের রিলেশনশিপ হচ্ছে ভি ইকুয়াল টু আই ইন্টু জেড, যেখানে এই টার্ম জেড কে আমরা বলি হচ্ছে ইম্পিডেন্স। স্যার জেড কে এটাকে বলা হয় কি? আরএলসি সার্কিট বলা হয় না? হ্যাঁ, আরেকবার। এটাকে কি আরএলসি সার্কিট বলা হয়, মানে আরএলসি সিরিজ? সার্কিট বলা হয় তখন যখন সার্কিটের রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর তিনটাই যখন থাকে, সেই সার্কিটে আরএলসি সার্কিট বলে। যদি সার্কিটে শুধুমাত্র রেজিস্টর থাকে সেটাকে বলা হয় আর সার্কিট। যদি সার্কিটে শুধুমাত্র রেজিস্টর আর ইন্ডাক্টর থাকে সেটাকে বলা হয় আর এল সার্কিট। সার্কিটে যদি শুধু রেজিস্টর আর ক্যাপাসিটর থাকে সেটাকে বলা হয় আরসি সার্কিট। মানে এটা ডিপেন্ড করে, যদি সার্কিটটা তোমার যদি এমন হয় একটা সোর্স আছে, সোর্সের সাথে রেজিস্টর আছে আর ইন্ডাক্টর আছে, এটা হচ্ছে ইন্ডাক্টর সিম্বল, আমরা দেখবো আর কি পরে, এটাকে বলা হয় আরএল সার্কিট। সার্কিটে যদি কোনো কারণে এটার সাথে একটা ক্যাপাসিটরও থাকতো তখন সেটাকে বলা হয় আরএলসি সার্কিট। তার মানে এই না যে সব সার্কিটে যে আরএলসি সার্কিট তা না, মানে আরএলসি তিন টাইপের লোড আর কি। সার্কিটে যদি সবাই একসঙ্গে থাকে সেটাকে বলা হয় আরএলসি সার্কিট। সো এখান থেকে তাহলে আমরা আজকে একটু শুরু করি, যে আচ্ছা আমরা এই ইম্পিডেন্স নিয়ে আজকে কথা বলবো, আর আমরা ইম্পিডেন্সের দুই একটা ম্যাথ করব। এই এসি সার্কিটের টার্মটুকু আমার কাছে মনে হয় মোটামুটি বেশ ইজি আছে, সো আমরা ধীরে ধীরে পড়া ট্রাই করি। এসি সার্কিটের জন্য আমরা যে ইম্পিডেন্স পড়বো জেড, এসি সার্কিটের ইম্পিডেন্স জেড হতে পারে টোটাল তিন টাইপের। ওকে, ফার্স্ট হচ্ছে রেজিস্টর যদি হয় এটা হতে পারে, যদি রেজিস্টর হতে পারে। যদি রেজিস্টর হয় তাহলে রেজিস্টরের ইম্পিডেন্সকে আমরা জেড আর বলি, জেড আর ইকুয়াল টু আর, সহজ ব্যাপার। যদি ক্যাপাসিটর হয় তাহলে ক্যাপাসিটরের ইম্পিডেন্সকে আমরা বলি জেড সি, জেড সি ইকুয়াল টু 1/j ওমেগা সি। আর ইন্ডাক্টর যদি বলি, সার্কিটে যদি ইন্ডাক্টর থাকে, ইন্ডাক্টরের জন্য জেড এল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আমরা বলি জে ওমেগা এল। ওকে, এই হচ্ছে ফ্যাক্ট। সো রেজিস্টর থাকলে সেটাকে জেড আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ক্যাপাসিটর থাকলে জেড সি, ইন্ডাক্টর থাকলে জেড এল। সো আমি যদি সার্কিটে যদি ওহমস ল যদি অ্যাপ্লাই করি, সার্কিটে যদি কোনো একটা এলিমেন্টের অ্যাক্রসে ওহমস ল যদি অ্যাপ্লাই করো তাহলে সেটা হবে ভি ইকুয়াল টু আই জেড। সো তুমি যদি রেজিস্টরের অ্যাক্রসে ওহমস ল অ্যাপ্লাই করো তাহলে ভি ইকুয়াল টু আই ইন্টু আর। তুমি যদি ইন্ডাক্টরের অ্যাক্রসে যদি ওহমস ল অ্যাপ্লাই করো তাহলে ভি ইকুয়াল টু আই ইন্টু তোমার এখান থেকে যা আসবে হচ্ছে জে ওমেগা এল, এরকম আসবে আর কি, এরকম আসবে। ইভেন আমরা আগে ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার জানি, এখানেও ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার সেম। ধরো ভোল্টেজ ডিভাইডার রুল যদি আমি এখানে অ্যাপ্লাই করি, ভোল্টেজ ডিভাইডার আগের মতো যা ছিল, আগে ছিল কি আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু। সো হয়তো এখানে এরকম হবে ভি ওয়ান ইকুয়াল টু জেড ওয়ান ডিভাইডেড বাই জেড ওয়ান প্লাস জেড টু। মানে সহজ ব্যাপার হচ্ছে ডিসি সার্কিটের যত জায়গায় রেজিস্টর আছে তাদেরকে জেড দ্বারা রিপ্লেস করতে হবে, তাহলে আর কি আমরা এসি সার্কিটের কম্পোনেন্ট গুলো পেয়ে যাবো।
তো আমরা একটা এসি সার্কিট, একটা ছোটখাটো একটা এসি সার্কিট সলভ করি, একটা এসি সার্কিট সলভ করলে আমাদের কাছে কনসেপ্টটুকু আর একটু ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা একটা ম্যাথের দিকে এখন চলে যাই। সবচেয়ে সহজ একটা ম্যাথ করা যাক। ওকে, একটা সার্কিট, আমি প্র্যাকটিস প্রবলেম গুলো পরেই দিয়ে দিব, আগে আমরা কিছু ম্যাথ করাই, তারপর প্র্যাকটিস প্রবলেম গুলো আমি দিয়ে দিব। ধরা যাক এই একটা সার্কিট আছে, সার্কিট আমাকে একটা দেয়া আছে কোশ্চেনে, আমাকে বলছে ফাইন্ড আই এন্ড ভি। ওকে, সার্কিটের দুটো ভোল্টেজ আছে, সরি একটা ভোল্টেজ আর একটা কারেন্ট আছে, তোমাকে কারেন্ট আর ভোল্টেজ ক্যালকুলেট করতে বলছে। তো ফ্যাক্ট হচ্ছে আমরা যখন এটা ক্যালকুলেট করব, তাহলে আমরা চিন্তা ভাবনা করে আমরা ডিসি সার্কিটের সাথে কম্পেয়ার করব। তুমি যদি এই ডিসি সার্কিটে ধরো এখানে একটা রেজিস্টর আছে, এখানে একটা রেজিস্টর আছে, ডিসি সার্কিটে তো যদি তোমাকে সোর্স কারেন্ট ক্যালকুলেট করতে বলতো তাহলে তুমি কি ফর্মুলা অ্যাপ্লাই করতে? ডিসি সার্কিটে যদি কারেন্ট আই যদি ক্যালকুলেট করতে বলতো তাহলে নিশ্চয়ই তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে, সরি, যে আই ইকুয়াল টু ভি এস ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। আমরা ডিসি সার্কিটে কি এই ফর্মুলা অ্যাপ্লাই করতাম না? যদি এখানে ইন্ডাক্টর, এটা হচ্ছে ইন্ডাক্টর, এটা হচ্ছে ইন্ডাক্টরের সিম্বল। ইন্ডাক্টরের ব্যাপারে আমরা পরে ডিটেলসে ডিসক্রাইব করব ইন্ডাক্টর। সো যদি ইন্ডাক্টরটা যদি না হয়, যদি এখানে যদি একটা রেজিস্টর থাকতো, তাহলে ডিসি সার্কিটের ক্ষেত্রে তো আমরা কারেন্ট এভাবেই ক্যালকুলেট করতাম, যে সোর্সের ভোল্টেজ ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। যখন ডিসি সার্কিট যদি হতো তখন আমরা এইভাবে করতাম। বাট সার্কিটটা যেহেতু আমার এসি সার্কিট, এসি সার্কিটের জন্য আমি এই ফর্মুলাটাকে চেঞ্জ করে যা লিখবো সেটা হচ্ছে কারেন্ট আই ইকুয়াল টু ভি এস নাম দিলাম, এখানে রেজিস্টরকে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্টর, আর আমরা জানি ডিসি সার্কিটের রেজিস্টর মানেই হচ্ছে আমার এখন রিপ্লেস করতে হবে ইম্পিডেন্স দিয়ে, সেখানে হচ্ছে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। আপাতত এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এখন আসা যায় ডিসি সার্কিটের জন্য যদি তুমি আর ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে, কিভাবে করতে? যে দুটো রেজিস্টরের সামেশন। সো ইন্ডাক্টরও যদি সিরিজে থাকে, ইন্ডাক্টর সিরিজে থাকে মানে দুটো ইন্ডাক্টর, সরি ইম্পিডেন্স যদি দুটো যদি সিরিজে থাকে, তার মানে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স হচ্ছে তাদের সামেশন। সো আমার এখানে জেড ইকুইভ্যালেন্ট যেটা হয়ে যাবে জেড আর প্লাস জেড এল, কারণ এই রেজিস্টর আর এই ইন্ডাক্টরটা যেহেতু আমাদের সিরিজে কানেক্টেড, সো তাদের ইকুইভ্যালেন্ট হবে তাদের সামেশন, উপরে ভিএস ভিএসি থাকবে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? স্যার একটু আছে। হ্যাঁ বলেন। স্যার এখানে স্যার এই ইম্পিডেন্স যেটা স্যার, এটা কি রেজিস্টর, আমরা রেজিস্টর হিসেবে ধরতেছি? মানে ডিসিতে হ্যাঁ, আমরা যে সবগুলো রেজিস্টর, রেজিস্টর এক টাইপের ইম্পিডেন্স, রেজিস্টিভ ইম্পিডেন্স, ক্যাপাসিটিভ ইম্পিডেন্স, ইন্ডাকটিভ ইম্পিডেন্স। 0.2H এটা কি স্যার? এটা হিন্দি, এটা আমি আসবো, ধীরে ধীরে আসি, আমি ওইখানে তখনো যাইনি। আপাতত যে ইকুয়েশন লিখলাম, ইকুয়েশনে প্রবলেম থাকলে বলো, ভ্যালু বসানোর সময় আমি ডিসক্রাইব করবো। ওকে স্যার। আচ্ছা, সো আমি যদি এখন যদি ক্যালকুলেট করতে চাই কারেন্টের ভ্যালু, আমরা নরমালি যেহেতু আগেই লাস্ট ক্লাসে বলছিলাম যে আমরা নরমালি কমপ্লেক্স নাম্বারের অ্যানালাইসিসটা করব হচ্ছে, সরি এসি সার্কিটে অ্যানালাইজ করব হচ্ছে কমপ্লেক্স নাম্বারের। আর আমরা জানি যে এসি সার্কিটের ক্ষেত্রে আমরা এই এসি সিগন্যালকে সাইনোসয়েডাল ওয়েভকে কমপ্লেক্সে এক্সপ্রেস করতে পারি এভাবে, যে সাইনোসয়েডাল ওয়েভের যে ম্যাগনিটিউড 20 এট এন অ্যাঙ্গেল, তার ইনিশিয়াল যে ফেজ আছে 30 ডিগ্রি, 20-30 ডিগ্রি। সেই যে ভোল্টেজ সোর্স আছে তাকে আমি যদি আর এট এন অ্যাঙ্গেল থিটা মানে পোলার ফর্মের কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করি, তাহলে আমার সে 20 এট এন অ্যাঙ্গেল 30 ডিগ্রি। সো ভিএস এর ভ্যালু আমি লিখি 20 এট এন অ্যাঙ্গেল 30 ডিগ্রি, ওকে, ডিভাইডেড বাই জেড আর। আমরা জানি যে জেড আর মানেই হচ্ছে আর, তো জেড আর মানেই হচ্ছে আর, আর এর ভ্যালু হচ্ছে 4, সো এখানে লিখলাম হচ্ছে 4, ওকে, প্লাস এরপর হচ্ছে জেড এল, জেড এল মানেই হচ্ছে জে ওমেগা এল। আচ্ছা, এখন আমার এখানে একটা নিউ টার্ম চলে আসলো হচ্ছে জে ওমেগা এল। সেখানে জে না হয় বুঝলাম যে জে ওমেগা এল, আমি একটু রাইট সাইডে যদি লেফট সাইডে যদি লিখি, জে হচ্ছে ইমাজিনারি, ইমাজিনারি পার্ট। জে মানে হচ্ছে ইমাজিনারি, যে আই ছিল কমপ্লেক্স নাম্বারে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি জে দ্বারা। ওমেগা আমরা জানি হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এল হচ্ছে ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স। এল মানে হচ্ছে ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্সের ইউনিট হচ্ছে হেনরি, ইউনিট হচ্ছে হেনরি, এইচ, এইচ ফর হচ্ছে হেনরি। ইন্ডাক্টর ক্যাপাসিটির আমরা পরেই ডিসকাস করবো, আমরা একটু হালকা কিছুটা করে যাই তারপর, কারণ এইগুলো হয়তো একটু ডিফারেন্ট টাইপের কনসেপ্ট। কলেজে হয়তো সবাই ম্যাগনেটিজম পার্টটা হয়তো ঠিকঠাক মতো পড়োনি, কারণ ইন্ডাক্টর পুরো ম্যাগনেটিক ফিল্ডে কাজ করে, তো সো আমরা ইন্ডাক্টরটা একটু কিছু দূর যাওয়ার পর তারপর দেখবো।
সো তোমার ইন্ডাকট্যান্স হচ্ছে এল, এল এর ইউনিট হচ্ছে হেনরি। আমার এখানে 0.2 হেনরি দেয়া আছে, তার মানে আমাকে এল এর ভ্যালু দেয়া আছে। সো আমাকে যে কাজটা করতে হবে, এই ভ্যালুটাকে আমার জেড এল এ কনভার্ট করতে হবে। তাহলে জেড এল এর যদি এক্সপ্রেশন লিখি, তাহলে জে থাকলো ইমাজিনারি জে, ওমেগা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। কোথা থেকে পাবো? ওই দেখো সোর্সের মধ্যে তোমার দেয়াই আছে যে ওমেগা ইকুয়াল টু 10। কারণ নর্মালি একটা সার্কিটে তুমি তো মানে ফ্রিকোয়েন্সি আসবে কোত্থেকে, বা ধরো একটা সার্কিট তো আমরা ডিরাইভ করি হচ্ছে, সরি একটা সার্কিটের ড্রাইভিং ফোর্সই হচ্ছে তোমার সোর্স। তো সার্কিটটা কত ফ্রিকোয়েন্সিতে অপারেট করবে সেটা তো আলটিমেটলি তোমার আসবে সোর্স থেকে। আমি সোর্স থেকে যদি বলি যে 10 অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাহলে পুরো সার্কিটের প্রত্যেকটা এলিমেন্ট ওই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকেই ফলো করবে। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওই সোর্স থেকে আসবে, যেখান থেকে দেখাই যাচ্ছে হচ্ছে 10। সো জে ইন্টু 10 ইন্টু এল, এল এর ভ্যালু হচ্ছে 0.2। সো 0.2। সো এরপর তুমি যদি আই এর ভ্যালু যদি ক্যালকুলেট করো, তাহলে আই 20 অ্যাট এন অ্যাঙ্গেল 30 ডিগ্রি, ওটা আগের মতোই থাকলো। এখানে হয়ে গেল 4 প্লাস, এগুলো তো যেহেতু মাল্টিপ্লিকেশন, এটাকে মাল্টিপ্লিকেশনই দিয়ে দিই, তাহলে 10 ইন্টু 2 জে 2। মানে আমরা কমপ্লেক্স নাম্বার লেখার সময় এই টোয়াইস জে এভাবে লিখি না, জে 2 এভাবে লিখি আর কি। তুমি চাইলে টোয়াইস জেও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। আমার আর কি এটা অভ্যাস যে আমি ইমাজিনারি পার্টটুকু আগে, তারপর বাকি যা যা আছে সেগুলোকে পরে লিখে দিই। তো এখন এই ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করবা? ক্যালকুলেটরে কমপ্লেক্স মোডে নিয়ে যাবা, কমপ্লেক্স মোডে নিয়ে গিয়ে এই ভ্যালুটা এন্ট্রি দিবা, ডিভাইডেড বাই এটা লিখবা, লিখলেই তোমার একটা পার্টিকুলার একটা ভ্যালু চলে আসবে। তাহলে কি বুঝতে প্রবলেম হচ্ছে এ পর্যন্ত? কেন আমরা এল কে জে এল এ কনভার্ট করি এসি সার্কিটের জন্য, সেটারও এক্সপ্লানেশন আছে অবভিয়াসলি, সেগুলোতে আমরা যাব। বাট ধীরে ধীরে আমরা কিছু কিছু ম্যাথ আপাতত কিছুটা করে ফেলি, তারপর আমরা যাব। তো এটা যে, স্যার এখানে একটা রিকোয়েস্ট ছিল। বলো। স্যার আপনি যদি ক্যালকুলেটরে স্যার এই যে যেটা করছেন আয়ের ভ্যালু এটা যদি আপনি করে স্যার আমি একটু তো এখানে শেখাতে পারবো না ক্যালকুলেটরে, আমার এখানে কিভাবে শেখাবো? স্যার শেখানো লাগবে স্যার, আপনি শুধু স্যার কাছে ভ্যালুটা লিখবেন। হ্যাঁ, ভ্যালু লিখে দিব। স্যার এটা আমি লিখে দিলে ক্যালকুলেট আমরা স্যার আমি পরে আমরা অলরেডি কাজটা ক্যালকুলেট করতে করে পারতাম। ফেলছি, তুমি না বললে এটা লিখতাম। আমার ভ্যালু চলে আসে কারেন্টের ইকুয়াল টু 4.47 at an angle 3.43 ডিগ্রি। কারেন্ট যেহেতু ইউনিট হবে অ্যাম্পিয়ার। ওকে, এখন ফ্যাক্ট হচ্ছে তুমি চাইলে আই কে এই ফর্মে রাখতে পারো, বা চাইলে তুমি ভাবতে পারো যেহেতু সোর্সের ডেটা ছিল ইকুয়েশন, তো তুমি চাইলে যদি এটাকে যদি ইকুয়েশনে কনভার্ট করতে চাও, তুমি লিখতে পারো আই অফ ব্র্যাকেটের মধ্যে টি। এটাকে যদি আমি যদি সাইনোসয়েডাল ভাবে যদি কনভার্ট করি, তাহলে শুরুতে যেটা থাকে সেটা হয়ে যায় তার পিক ভ্যালু 4.47 থাকলো। ইকুয়েশন যেহেতু দেখা ছিল সাইন, সেটা হচ্ছে সাইন। এরপর আমরা জানি ওমেগাটি বাই ডিফল্ট চলেই আসে, সো ওমেগাটি হচ্ছে 10t প্লাস হচ্ছে এইটা যেটা, সেটা হচ্ছে ইনিশিয়াল ফেজ 30 ডিগ্রির জায়গায় আছে 3.43, সো প্লাস 3.43 ডিগ্রি অ্যাম্পিয়ার। এই হচ্ছে আর কি আমার কারেন্টের এক্সপ্রেশন। আর যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো। সরি, আমি আবার বলতেছি যে আমাদের হয়তো যদি ভার্সিটি ওপেন থাকতো, আমি সবাইকে ক্যালকুলেটরে এই কমপ্লেক্স নাম্বারের ক্যালকুলেশনটুকু শেখাতে পারতাম। বাট যেহেতু আমাদের সামনে আপাতত এই অপশনটুকু থাকতেছে না, সো আমাদেরকে আপাতত এভাবেই করতে হবে। আমি কিছু কিছু জিনিস বলে দিব ক্যালকুলেটরের সময়, কিছু জিনিস বলে দিব। আহ, এটা হয়তো বাট তোমাদের নিজেদের উপর কিছুটা, যেমন কিছু জিনিস যেমন হচ্ছে তুমি 20 at an angle 30 ডিগ্রি পর ব্র্যাকেট দিতে হবে মানে ক্যালকুলেটরে। এই 20 at an angle 30 ডিগ্রি একে ব্র্যাকেটে রেখে তারপর ডিভাইডেড বাই 4 + J2 লিখতে হবে। আবার মেক্স যেহেতু আমার এখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি, সো তুমি কমপ্লেক্স মোডে যাওয়ার পরে তোমাকে মাথায় রাখতে হবে যে ক্যালকুলেটর কি ডিগ্রি মোডে আছে নাকি রেডিয়ান মোডে আছে। সো যদি আমরা টাইম পাই, যদি দেখি স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে, হয়তো আমরা একটা এক্সট্রা ক্লাসে কষ্ট করে হলেও হয়তো একটু এক্সট্রা ক্লাস নিয়ে হয়তো ক্যালকুলেটর ইউজ দেখানো যেতে পারে, বাট আপাতত চাচ্ছি না। তো আসা যাক, তাহলে আমার কারেন্টের এক্সপ্রেশন দরকার ছিল, আমার কারেন্টের এক্সপ্রেশন ক্যালকুলেট করা শেষ। আমার এখন আরেকটা আছে ভোল্টেজের এক্সপ্রেশন। তো এখন আমার টার্গেট হচ্ছে ভোল্টেজের ভ্যালুটাকে আমি ক্যালকুলেট করব। তো এই সার্কিট ধরো এই পেজের মধ্যে আমি ভোল্টেজের ক্যালকুলেট করতে চাচ্ছি। সো ভোল্টেজ যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে একটু দেখতে হবে যে যেই ভি ক্যালকুলেট করতে বলছে আমাকে, সেই ভিটা আসলে কিসের ভ্যালু। আমাকে যেই ভিটা ক্যালকুলেট করতে বলছে সেই ভিটা আসলে কিসের ভ্যালু, সেটা একটু আমি একটু দেখে নিই। ভিটা যে ক্যালকুলেট করতে বলছে সেই ভিটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ভি ইজ আ ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য 0.2 হেনরি ইন্ডাক্টর। তো আমি যদি ভি যদি এবার যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আবার ওই ডিসি সার্কিটের সাথে কম্পেয়ার করি। ডিসি সার্কিটের মধ্যে যদি এখানে যদি ভি যদি ক্যালকুলেট করতে বলতো, যদি এটা যদি রেজিস্টার থাকতো, তাহলে আমরা ডিসি সার্কিটে দুই ভাবে ক্যালকুলেট করতে পারতাম। একটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর এই ফর্মুলা দিয়ে,
আর একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার দিয়ে, যে ভি ইকুয়াল টু এই কম্পোনেন্ট ডিভাইড বাই দুটা সামেশন মাল্টিপ্লাইড বাই সোর্স, দুভাবে করতে পারতাম। সো আমরা এখন দুভাবেই করতে পারো। ফার্স্ট অফ অল তুমি ভি ক্যালকুলেট করতে পারো, ভি ইকুয়াল টু আই ইন্টু জেড। সো তুমি যার অ্যাক্রসে ভোল্টেজ ক্যালকুলেট করতে চাচ্ছ ভি, তার কারেন্টের ভ্যালু, এবং সার্কিটে যে কারেন্টটুকু ক্যালকুলেট করলা 4.47 at an angle 3.43 ডিগ্রি, এটা তো তোমার কাছে ক্যালকুলেট করাই তো আছে। এই কারেন্ট মাল্টিপ্লাইড যার অ্যাক্রসে ভোল্টেজ, তার কারেন্ট এবং তার ইম্পিডেন্স। তো এটা যেহেতু ইন্ডাক্টর ইম্পিডেন্স মানে হচ্ছে জে ওমেগা এল, সো ইন্ডাক্টর ইম্পিডেন্স মানে জে ইন্টু ওমেগা মানে 10 ইন্টু 0.2। ওকে, কারো কোনো কনফিউশন আছে কি যা লিখলাম সেটা নিয়ে? সো এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে 2i দ্বারা মাল্টিপ্লাই করতে হচ্ছে। আমি যদি পোলারে কনভার্ট করি তাহলে ভ্যালু আসে আমার হচ্ছে 8.94 এট এন অ্যাঙ্গেল 93.43। 8.94 এটা ভ্যালুটা আমি যদি লিখে রাখি তাহলে হচ্ছে 8.94 এট এন অ্যাঙ্গেল 93.43 ডিগ্রি, ভোল্টেজ ইউনিট সো ভোল্ট। সো আবার শুরু ফেরত, যেহেতু তোমাকে এটা ইকুয়েশন না, তোমাকে ভোল্টেজে ইকুয়েশনে যদি কনভার্ট করতে হয় ভিটি, ভিটি ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি এই ইকুয়েশন, এটা থেকে ইকুয়েশন লিখবো 8.94 সাইন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 10টি তো আগের মতোই আছে, 10টি প্লাস ইনিশিয়াল ফেজ হচ্ছে 93.43 ডিগ্রি, এত পর। ওকে, আবার তুমি যদি এখানে যদি ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা অ্যাপ্লাই করতে, তাহলে ভি ক্যালকুলেট করতে হতো যেভাবে, সেটা হচ্ছে জেড এল ডিভাইডেড বাই জেড এল প্লাস জেড আর মাল্টিপ্লাইড বাই ভিএস। তুমি এভাবেও তুমি ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা দিয়ে করতে পারতে আর কি। ভোল্টেজ ডিভাইডার ফর্মুলারও কিছু লিমিটেশন আছে আর কি, মানে ইনিশিয়ালি কোনো ডেটা যেন স্টোর না থাকে হাবি যাবি, তো সেদিকে আমরা না যাই, তুমি চাইলে এভাবেও করতে পারো। সো ফ্যাক্ট হচ্ছে, এবার আমি একটু আসি যে একটু এবার ইন্ডাক্টরের এই যে জে এল আর এল এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি সেটা বলি। আর কিছু জায়গায় স্মল ভি আছে, যেমন এই জায়গাগুলোতে হয়তো ক্যাপিটাল আই দেওয়াটাই বেটার। আমি যদি একদম পারফেক্ট নোটেশন যদি চাই, ক্যাপিটাল আর স্মল লেটারের মধ্যে ডিফারেন্স কি সেটাও, যেমন এই জায়গাটা ক্যাপিটাল ভি দেওয়া দরকার। সো আমরা এবার আসি কিছু জিনিসের মধ্যে। ওকে, তো এবার একটা কিছু মানে এটা একটু যা পড়লাম, আমরা আরো ম্যাথ করবো, এই টাইপের ম্যাথ করবো। দেখো এসি সার্কিট অ্যানালাইসিস খুবই সহজ। তাহলে আমি এক কাজ করি, তাহলে এক কাজ করি, আমি আর একটা ম্যাথ সলভ করি। আর একটা ম্যাথ সলভ করার পর না হয় আমরা আমাদের যা যা পার্ট আছে সেই পার্টের মধ্যে চলে আসবো, মানে এই কিছু কনসেপচুয়াল জিনিসের দিকে যাব, যে স্মল ভি আর ক্যাপিটাল ভি এর মধ্যে ডিফারেন্সটাই বা কি, স্মল লেটার ক্যাপিটাল লেটারের মধ্যে, আর হচ্ছে এই এল ইন্ডাক্টরে এল আর জে জেট এল এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমরা একটু পরে দেখবো। আপাতত একটু এই ম্যাথটা করি। ধরো এখানে কোশ্চেন হচ্ছে ফাইন্ড ভি নট এল, সরি ফাইন্ড ভি নট টি, ফাইন্ড ভি নট অফ টি, এটা ক্যালকুলেট করতে বলছে। আচ্ছা, তো তুমি এটা শুরু করবা হচ্ছে ডিসি সার্কিটের মতো কনসেপ্ট করে। ডিসি সার্কিটের মতো কনসেপ্ট যদি করতে চাও ভি নট টি, তাহলে কি করা যেতে পারে একটু চিন্তা ভাবনা করে দেখি। আমরা যদি ডিসি সার্কিটের কনসেপ্টটা যদি করতাম, সবগুলোই যদি রেজিস্টার হতো, তাহলে আমার সামনে অনেক অপশন ছিল। তার মধ্যে সবচেয়ে সহজ অপশন ছিল মনে হয় এটা, যে সবগুলো রেজিস্টারের ইকুইভ্যালেন্ট রেজিস্টার ক্যালকুলেট করতাম। ইকুইভ্যালেন্ট রেজিস্টার যদি ক্যালকুলেট করতাম, তাহলে আমি লিখতে পারতাম কারেন্ট আই ইকুয়াল টু ভিএস ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। এটা দিয়ে যদি কারেন্ট ক্যালকুলেট করতাম, তাহলে সেটা হতো সেই কারেন্ট যেটা সোর্স থেকে আসবে, এখানে স্প্লিট হয়ে আবার এই দিকে জয়েন করে আই হিসেবে ফ্লো করবে। সো যেহেতু সোর্স কারেন্টটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যাবে, সো ভি নট লিখতে পারতাম আমি হচ্ছে আই ইন্টু আর, এভাবেই তো লিখতে পারতাম যদি এটা ডিসি সার্কিট হতো। তো এটা যে এসি সার্কিট, আমি এই কাজটা এইভাবেই করবো। বাট এসি সার্কিটে করার জন্য আমাকে যেটা করতে হবে, ফার্স্ট ক্যালকুলেট করতে হবে জেড ইকুইভ্যালেন্ট। ওকে, সো জেড ইকুইভ্যালেন্ট যদি ক্যালকুলেট করতে চাই, ধরো জেড ইকুইভ্যালেন্ট, তাহলে ফার্স্ট অফ অল এরা নিজেদের মধ্যে প্যারালাল। সো আমি যদি লিখি জেড অফ, এটা যদি ডিরেক্ট যদি লিখি, ধরো ডিরেক্ট না, শুরুর দিকে ধরো এটা করে নাম দিই, ধরো কথার কথা, এটাকে ধরো 1 নম্বর কম্পোনেন্ট বললাম, এটাকে 2 নাম্বার, ধরো যেটা 3 নাম্বার, এটা হচ্ছে ধরো 4 নম্বর কম্পোনেন্ট। তাহলে আমার ইকুইভ্যালেন্ট কি হবে, Z1 প্লাস Z2 প্যারালাল উইথ Z3 প্লাস Z4, এটাই তো জেড ইকুইভ্যালেন্ট আর কি আমার হবে। সো আমি যদি Z1 দিই, Z1 মানে হচ্ছে একটা রেজিস্টর। আমি যদি সাইডে যদি আবার একটু লিখি, যে আমরা ইকুইভ্যালেন্ট যেহেতু করতেছি, একটু ধরো সাইডের দিকে লিখি যে ZR মানে হচ্ছে আর, ZL মানে হচ্ছে জে ওমেগা এল, এটা হচ্ছে এল, আর ZC মানে হচ্ছে 1/j ওমেগা সি। ওকে, সো Z1 হচ্ছে একটা রেজিস্টর, রেজিস্টরের ভ্যালুটাই হচ্ছে তার ইম্পিডেন্সের ভ্যালু, সো 30 প্লাস
Z2 মানে হচ্ছে একটা রেজিস্টর, ভ্যালু হচ্ছে 50, এই 50 প্যারালাল উইথ Z3 হচ্ছে একটা ক্যাপাসিটর, ক্যাপাসিটর মানে হচ্ছে 1 বাই জে ওমেগা সি, 1 বাই জে ওমেগা কোথায় পাবো, এই যে ওমেগা হচ্ছে ওমেগা ইকুয়াল টু 200, তো জে ইন্টু 200 ইন্টু সি, সি মানে হচ্ছে ক্যাপাসিট্যান্স। আচ্ছা এবার আসি, সি মানে হচ্ছে ক্যাপাসিট্যান্স, সি মানে হচ্ছে ক্যাপাসিট্যান্স যার ইউনিট হচ্ছে ফ্যারাড, এফ ফ্যারাড। তো এখানে 50 মাইক্রো ফ্যারাড দেওয়া আছে, সো মাইক্রো ফ্যারাড যদি দেওয়া থাকে সেটাকে আমি ফ্যারাডে কনভার্ট করো 50 ইন্টু 10⁻⁻6। আমরা জানি যে মাইক্রো থেকে এই নর্মাল এসআই ইউনিট আসতে গেলে 10⁻⁶ দ্বারা মাল্টিপ্লাই করতে হয়। সো এটা প্লাস Z4 হচ্ছে ইন্ডাক্টর, ইন্ডাক্টর হচ্ছে জে ওমেগা এল, জে ওমেগা মানে হচ্ছে 200 দেয়া আছে, ইন্টু এল ফর হেনরি, হেনরি 0.10 দেয়া আছে, সে হচ্ছে 0.1। সো আমি কোশ্চেনটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, 30 প্লাস এটার ভ্যালুটা একটু পরেই লিখতেছি, 50 প্যারালাল উইথ, এই জিনিসটাকে শুধু আমি একটু সিম্পলিফাই করে দিই, 200 ইন্টু 50 ইন্টু 10⁻⁻6, এটা হচ্ছে এটা হচ্ছে যা আসতেছে এটা হচ্ছে তোমরা এভাবেও রাখতে পারো আর কি, যা করতে পারো 1 ডিভাইড বাই জে ইন্টু 10⁻⁻2 আসে মনে হয়, এরকম করে রাখতে পারো। প্লাস হচ্ছে এখান থেকে যদি আমরা আসি J20 মনে হয় এখানে আসে। ওকে, আচ্ছা, সো এটাকে তুমি আরো যদি ফার্দার সিম্পলিফাই করতে চাও তাহলে তুমি এটাকে আরো করতে পারো, যে তোমার কাছে মনে হতে পারে 10⁻⁻2 টা নিচে আছে, তুমি চাইলে 10⁻⁻2 টাকে উপরে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তুমি চাইলে 10⁻⁻2 টাকে যদি উপরে উঠে দাও তাহলে এটা মনে হয় 100 চলে আসে, 100 ডিভাইডেড বাই জে। সো ক্যালকুলেটর তুমি যদি এটা ক্যালকুলেট করো, আমি একটু ক্যালকুলেট করি, আমার এখানে ভুলও হতে পারে, সো আমি একটু করি, 200 ইন্টু আই ইন্টু 50 ইন্টু 10⁻⁻6, ওকে, আই ডিভাইডেড বাই 100 এরকম আসে, এটা ইনভার্স। ওকে, আনসার ইনটু 50 ডিভাইডেড বাই আনসার প্লাস 50, আমি ঠিক নিজেও সেটা ভ্যালু ঠিক আছে কিনা, প্লাস 30 প্লাস 20 আই যদি করি তাহলে মনে হয় ইকুইভ্যালেন্ট আসে মোস্ট প্রবাবলি 70, আমি একটু পরে চেক করে দেখবো। এখন 70 ওহম, জেট এর ইউনিট হচ্ছে ওহম, জেট এর ইউনিট হচ্ছে ওহম। আপাতত একটু দেখে নিই, আমরা পরে আবার এটা ভেরিফাই করবো এখন, সো টেনশন নাই। সো আমাদের ভ্যালু আসতেছে হচ্ছে এরকম। তো এবার যদি কারেন্টের ভ্যালু যদি ক্যালকুলেট করতে চাই, ফার্স্ট অফ অল কারেন্টের ভ্যালু যদি ক্যালকুলেট করতে চাই, আই ইকুয়াল টু ভিএস ডিভাইডেড বাই জেড ইকুইভ্যালেন্ট। সো ভিএস ডিভাইডেড বাই জেড ইকুইভ্যালেন্ট যদি করি, সোর্স ছিল পিক ভ্যালু 60, যেহেতু সাইনের সাথে কিছু নেই, সো অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি ডিভাইডেড বাই জেড ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে 70, সো আমার আলটিমেটলি যা আসবে 6/7, এটাই। সো এটাকে তুমি যদি কারেন্টের যদি ইকুয়েশন লিখো, আইটি ইকুয়াল টু 6/7, এখানে অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি আসবে, সাইন অফ 200t। ওকে, আর এই ইকুয়েশনটাকে তুমি যদি, সরি এটা আপাতত তুমি এখানে নাও লিখতে পারতে, তুমি চাইলে এটা আমরা পরেও লিখতে পারি কারেন্টের ইকুয়েশন, কারণ যেহেতু আমার কারেন্টের ইকুয়েশন চাইলি, মেইন আমার টার্গেট হচ্ছে ভি নট টি ক্যালকুলেট করা। সো ভি নট যদি ক্যালকুলেট করতে চাই, ভি নট মানে হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রস ভোল্টেজ, সো আমি যদি ক্যালকুলেট করি ভি নট মানে হচ্ছে আই ইন্টু জেড এল, সো আই এর তো 6/7 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি আছেই, এটা মাল্টিপ্লাই জেড এল মানে হচ্ছে জে ইন্টু 200 ইন্টু 0.1। ওকে, সো যা আসে আর কি তাই, ভ্যালুটা ক্যালকুলেট করে দেখো। সো আমরা এসি সার্কিটে যেহেতু এই টাইপের ক্যালকুলেশন নিয়ে ডিল করতে হবে, আমাদের এসি সার্কিটে বাকি যা যা আছে সিলেবাসের মধ্যে সবই হচ্ছে এই টাইপেরই, এই আমরা এরকম বিভিন্ন সার্কিট দেখবো, সার্কিট গুলো আমরা সলভ করবো, এটাই। সো আমি কিছু প্র্যাকটিস করতে দিব, বাট তার আগে একটা জিনিসে চলে আসি, কিছু জিনিস একটা আসা যায়, সেটা হচ্ছে যে রেজিস্টরের ক্ষেত্রে যেমন রেজিস্টরের ইউনিট যেমন হচ্ছে ওহম, জেড আর এর ইউনিটও হচ্ছে ওহম। ওকে, ইন্ডাক্টর এল এর ইউনিট হচ্ছে হেনরি, জেড এল এর ইউনিট হচ্ছে ওহম। ওকে, ক্যাপাসিটর ইউনিট হচ্ছে ফ্যারাড, জেড সি এর ইউনিট হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ওহম। মানে আলটিমেটলি আমরা যখন এই যে ভি ইকুয়াল টু আই জেড লিখি, এখানে জেড এর ইউনিট হতে হবে ওহম। সো তোমাকে যদি হেনরি দেয়া থাকে সেটাতে ওহমে কনভার্ট করতে হবে, যদি ফ্যারাড দেয়া থাকে সেটাতে ওহমে কনভার্ট করতে হবে। আর কিভাবে কনভার্ট করবা, জেড এল ইকুয়াল টু জে ওমেগা এল, আর জেড সি মানে হচ্ছে, সরি, জেড সি মানে হচ্ছে 1 ডিভাইড বাই জে ওমেগা সি। আচ্ছা, আমি যে জিনিসটা শুধু আনসার দিয়ে আজকের এই ক্লাসের জাস্ট শুধু বলবো, সেটা হচ্ছে যে কথা হচ্ছে যে ক্যাপাসিটরটাকে কেন আমরা জেড সি তে কনভার্ট করতে হবে সেটা।
আসলে এসি সার্কিটের এই যে ক্যাপাসিটর আর ইন্ডাক্টর গুলো আছে, এরা আসলে তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট বলতে কি রকম সেটা যদি একটু বোঝাই তাহলে হচ্ছে একটু একটা এক্সপ্লেন করি। ওই যে আমরা আগের দিনে ক্যাপাসিটরকে কম্পেয়ার করছি একটা ওয়াটার ট্যাঙ্কের সাথে ক্যাপাসিটরকে। তো একটা fact খেয়াল করে দেখো যে একটা ওয়াটার ট্যাঙ্ক ফিল হবে কতটুকু, তার ডিপেন্ড করবে একটা প্যারামিটার উপর, সেটা হচ্ছে তুমি কত স্পিডে তার মধ্যে তুমি এখানে হচ্ছে ওয়াটার ফ্লো করতেছো। সেটা যদি একটু ডিপ লেভেলের কনসেপ্ট তাও যদি একটু বলি তাহলে হয় যে আমরা জানি এসি সার্কিট হচ্ছে এরকম। দেখো এসি সার্কিটের ভ্যালু কখনো প্লাস কখনো মাইনাস। সো প্লাস মানে হচ্ছে তুমি তাকে চার্জ করতেছো, আর মাইনাস মানে হচ্ছে তুমি তাকে ডিসচার্জ করতেছো। মানে এটাকে যদি আমি যে এখানে কম্পেয়ার করি, প্লাস মানে হচ্ছে তুমি ওয়াটার এখানে নিয়ে আসতেছো, আর মাইনাস মানে হচ্ছে তুমি ওয়াটার এখান থেকে সরাই দিচ্ছ, এই এসি সার্কিট। তো একটা ক্যাপাসিটর অ্যাক্রসে যদি তুমি যদি একটু ফার্স্টে যদি তুমি যদি তাকে চার মানে এখানে যদি ওয়াটার ট্যাঙ্কে মনে ওয়াটার নিয়ে আসো, আবার এখান থেকে ওয়াটার যদি সরায় দাও, তাহলে কত স্পিডে এই কাজটা করতেছো সেটাই রিপ্রেজেন্ট করে আসলে তোমার ফ্রিকোয়েন্সি। সো ক্যাপাসিটেন্স এর ভ্যালু এই যে সি, সি মানে হচ্ছে ওয়াটার ট্যাঙ্কটা কত পরিমাণ ওয়াটার ধরতে পারে। সি মানে হচ্ছে এই যে সি, এই প্যারামিটার যেটা সি, সি মানে হচ্ছে ওয়াটার চেম্বারটাতে কত পরিমাণ ওয়াটার আমি স্টোর করে রাখতে পারি, সেটা হচ্ছে সি। ওমেগা মানে হচ্ছে আমি কি স্পিডে তাকে আমি এখানে ওয়াটার এখানে ফিল আপ করার ট্রাই করতেছি। মানে এই যে সি মানে হচ্ছে ম্যাক্সিমাম কতটুকু পাওয়ার কতটুকু ধরতে পারে, আর ওমেগা মানে হচ্ছে কি স্পিডে তার মধ্যে আমি ওয়াটার ফ্লো করাচ্ছি। সো এসি সার্কিটের স্পিডটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই জন্য এখানে ওমেগা টার্মটা আসে। আর যে টার্মটা আসে এটা বোঝানোর জন্য যে ক্যাপাসিটরের ভোল্টেজ মোমেন্টারিলি চেঞ্জ হতে পারে না। তুমি যখন ভোল্টেজ অ্যাপ্লাই করবা 10 ভোল্ট, তখন দেখা যাবে ক্যাপাসিটর অ্যাক্রসে 0 ভোল্ট। টাইম যাওয়ার সাথে সাথে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ 1 ভোল্ট 2 ভোল্ট করে বাড়বে। সো ওই যখন ভোল্টেজ দেওয়া হয় ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ সেকেন্ডের মধ্যে যে চেঞ্জ হতে পারে না, সেটাকে আর কি ইমাজিনারি পার্ট হচ্ছে সেটা রিপ্রেজেন্ট করে। তো এটা যদি আমরা রেজিস্টারের সাথে কম্পেয়ার করি তাহলে বুঝতে সুবিধা হবে। রেজিস্টারের ক্ষেত্রে জেড আর, দেখো জেড আর মানেই হচ্ছে আর, এখানে কোনো ওমেগা এখানে কোনো ওমেগা নেই। কারণ কি, রেজিস্টারের কাজ হচ্ছে ভোল্টেজ ড্রপ ঘটানো, তুমি যখনই ভোল্টেজ দিবা তখনই সে তার অ্যাক্রসে ভোল্টেজটুকু চলে আসবে। তো এই জন্যই রেজিস্টারে যখনই আমি দিচ্ছি তখন সে পাচ্ছে। রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজটা যদি সরা নেই, সঙ্গে সঙ্গে রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজও 0 হয়ে যাচ্ছে। এই জন্য যে টার্মটুকু নেই, ওমেগা টার্মটুকু নেই। সো নর্মালি এই জন্যই আমরা যখন রেজিস্টার ইউজ করি, রেজিস্টারটা তোমার সার্কিটের এই ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না যে আমি সোর্স থেকে কত পরিমাণ ফ্রিকোয়েন্সি প্রোভাইড করতেছি। আর ক্যাপাসিটর ইন্ডাক্টরের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তারা এই ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। তো এটা আরো বেশি ডিপ কনসেপ্ট, যেহেতু আমাদের দিকে যাওয়ার দরকার নেই। আমরা খুবই সহজ ব্যাপার যে আমরা যখন ভি ইকুয়াল টু আইজেড অ্যাপ্লাই করব, বা ভোল্টেজ ডিভাইডার বা কারেন্ট ডিভাইডার রুল যখন অ্যাপ্লাই করব, আমাদের কাজ হচ্ছে এই জেড এর ইউনিট হতে হবে ওহম। তো জেড এল, এল দেয়া থাকলে সেটাকে জেড এল এ কনভার্ট করব, সি দেয়া থাকলে ফেরাড দেয়া থাকলে সেটাকে আমরা জেড সি তে কনভার্ট করব। এটা হচ্ছে একটা জিনিস আমি কিছু প্র্যাকটিস করতে দিব আজকে, আমি আরো করাবো তাও প্র্যাকটিস করতে দিব। আরেকটা জিনিসের ডিফারেন্সটা বলে রাখি যে নর্মালি আমরা একটা কমপ্লেক্স নাম্বারের স্মল লেটার দ্বারা বোঝাই হচ্ছে ইকুয়েশন আর কি। এই সাইন ওয়েভের স্মল ভি মানে হচ্ছে ইকুয়েশন, আর ক্যাপিটাল ভি মানে হচ্ছে আর এট এন অ্যাঙ্গেল থেটা, এই ফর্মটুকু। যে ধরো তোমাকে যদি বলে ক্যাপিটাল ভি ইকুয়াল টু হোয়াট, যদি কোশ্চেনে দেখা যায় যে ধরো ক্যাপিটাল ভি ইকুয়াল টু হোয়াট, তাহলে তুমি আর এট এন অ্যাঙ্গেল থেটা এই ফর্মেটে রেখে দিলেই হবে। কিন্তু তোমাকে যদি এক্সামে যদি আসে স্মল ভি আর ব্র্যাকেটের মধ্যে টি অথবা ভি যদি স্মল থাকে, তাহলে তুমি ওই আর এট এন অ্যাঙ্গেল থেটাটাকে ইকুয়েশনে কনভার্ট করবে। মানে আলটিমেটলি যাই থাকুক না কেন, আমরা কিন্তু ইকুয়েশন থাকলেও সেটাকে কিন্তু আর এট এন অ্যাঙ্গেল থেটা ফর্মে নিয়ে এসে কমপ্লেক্স ফর্মে কিন্তু সব ক্যালকুলেট করছি আমরা। কিন্তু ফাইনালটা কোন ফর্মে রাখবো সেটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপর আর কি। কোশ্চেন যদি এমন থাকে যে তোমার হচ্ছে ক্যাপিটাল ভি চাচ্ছে, তাহলে আর এট অ্যাঙ্গেল থেটাটাই রেখে দিবা, আর যদি স্মল ভি চায় তাহলে ইকুয়েশন লিখে দিবা। তো আজকের ক্লাস মনে হয় আমরা এতটুকুই রাখতে পারি। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, যদিও ক্লাস শেষ। কমপ্লেক্স না মানে ভয় পাওয়ার কিছু না, আমরা প্রচুর ম্যাথ সলভ করবো। সো ধীরে ধীরে আমাদের কনসেপ্ট আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে, এবং এই ক্লাস শেষটা একটু পরেই হবে। তো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, না থাকলে আমাদের ক্লাস আজকে এতটুকুই।